বলে এক্সাইট হয়ে শুয়ে পড়ে। রোজিনা বেগম হতভম্ব হয়ে তাকিয়ে থাকে পারভেজ সাহেবের দিকে, তবে কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ শুয়ে পড়ে। রূপসা নতুন ভাবনায় বিভোর। রাত 12টা বাজে এখন। ফোনে কথাবার্তা চলছে। অপর পাশ থেকে কিছু বলতে লজ্জা পেল রূপসা। আপনি খুব অসভ্য। অপর পাশ থেকে হা হা করে হাসি শব্দ শোনা গেল। রাত বেশ অনেকক্ষণ চলল এই প্রেমালাপ। সিগ্ধ সকাল, কুয়াশা ঘেরা আকাশে আর সূর্যের দেখা নেই। চারিপাশে শিশির ভেজা ঘাস। নামাজ পড়ে পুনম খালি পায়ে হাঁটছে। শিশির ভেজা শীতল পানি পায়ে লাগলে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। হঠাৎই বাড়ির কথা মনে পড়তে সেদিকে পা বাড়ায়। দেখে তার মা রান্নাঘরে কাজ করছে। পুনমকে দেখে বলো, এই পুনম, নিশাকে একটু ডেকে দে তো, সকাল 7টা বাজে। আচ্ছা আম্মু। পুনম নিশাকে ডাকতে চলে যায়। নিশা গাইগুই করে উঠে বসে, তবে ভেতর থেকে চিল্লিয়ে বলে, আপা তুমি যাও তো, আমি আসছি। পুনম চলে যায় রেডি হতে। নবম শ্রেণীর ছাত্রী সে। ব্যাগে নতুন বইগুলো ঢোকানোর আগে একবার হাত বুলিয়ে নেয়। নাকের কাছে নিয়ে গন্ধ শিখে। নতুন বইয়ের মানেই তো নতুন ক্লাস, নতুন সহপাঠী, নতুন বইয়ের গন্ধ। তাই তো পুনমের মনে হয় প্রত্যেকটি দিন যদি নতুন বছর আসতো তাহলে কি না ভালো হতো। বড়ই অদ্ভুত ভাবনা। খাবার টেবিলে বসে আছে 3জন। রূপসা এখনো ঘুম, তাই খেতে আসেনি। নিশাকে রোজিনা বেগম খাইয়ে দিচ্ছে। পারভেজ সাহেব চুপচাপ নিজের মতো করে খাচ্ছে। আজকে আর পারভেজ সাহেব রোজিনাকে কিছু বলল না। খেয়ে দিয়ে 2 মেয়েকে নিয়ে বের হলো। রোজিনার স্বামীর গমনের দিকে তাকিয়ে থাকে। পারভেজ সাহেব বিয়ের পর থেকে সদা তাকে সম্মান করে এসেছে। বিয়ের পর পারভেজ সাহেব কোনোদিন তাকে তার ভাই ও বোনদের মেয়েদের সামনে কখনো খারাপ ব্যবহার করেনি। তবে একবার তার ভাই করেছিল, সেবারের কথা মনে পড়ে রোজিনার। বিয়ের পর পারভেজ সাহেবের ভাই বোনেরা মোটামুটি সবাই নিজেদের মতো আলাদা থাকে। 2 ঈদ ও ডিসেম্বর মাস ছাড়া তাদের দেখা যায় না। তারা নিজের সংসার গোছাতে ব্যস্ত। পারভেজ সাহেবরা 3 ভাই 2 বোন। পারভেজ সাহেব মেজ। সবাই মোটামুটি ভালো হলেও পারভেজ সাহেবের ছোট ভাইটা ছিল রকচটা। গ্রামে বেড়াতে এসে তরকারিতে লবণ কম হওয়াতে কি হুড়স্থুল অবস্থা করেছিলেন এবং তার বউয়ের উপর তেড়ে গিয়েছিলেন মারতে। সেদিন পারভেজ তাকে আটকে বলেছিল, স্বামী হচ্ছে স্ত্রীর বটগাছ, যে তাকে সর্বদা ছায়া দিয়ে রাখেন। তাকে ছায়া দেওয়াটা শুধু কথাটাই নয়, কাজেও করতে হয়। সবচেয়ে বড় বিষয় হলো তাকে সম্মান দেওয়া। তুমি তোমার স্ত্রীকে কতটুকু সম্মান দাও সেটা হিসেবে আমরাও তোমার স্ত্রীকে সম্মান দিব। তাই বললাম, তাকে সম্মান দিতে না পারো তাকে অসম্মান কখনো করো না। হ্যাঁ, পারভেজ সাহেব সর্বদা কথা ও কাজে করিয়ে দেখিয়েছেন। সে কখনো তার মা ভাই বোনদের সামনে কখনো রোজিনা বেগমকে কটু কথা বলেনি। দীর্ঘশ্বাস ছাড়ল রোজিনা বেগম বোনকে ফোন দিয়ে বিয়েতে না করায় জন্য। কী রে আপা, কী খবর? অবশ্য ভালোই থাকবি, সরকারি জামাই পাচ্ছিস। রুবির কথায় সূক্ষ্ম ঢোক দিল রোজিনা বেগম। মনে মনে অনেক কথা গোছানো থাকলেও বলতে পারছে না। কোনো রকম বলল, রুবি বিয়েটা খুব দ্রুত হয়ে যাচ্ছে না? বলিস কি আপা, তারা তো আরও আগে ডেট ফেলাইতে চাইলো। না মানে বলছিলাম কি একটু ভাবার মতো সময় চাই। রোজিনা বেগমকে বলতে না দিয়েই রবি বলল, কি বলিস আপা, এমন ভালো ছেলে তুই কোথায় পাবি? আর কোনো চাহিদাও নেই, ভাববার সময় নেবি, তার আগে তোদের আশায় বসে থাকবে? আরে বিয়ের বাজারে সরকারি চাকরির অনেক দাম, তারা সহজেই তাদের ছেলের জন্য মেয়ে পেয়ে যাবে। রুবির কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, ভাবলেন রোজিনা বেগম। এর মধ্যেই রূপসাকে নিজের ঘর থেকে বের হতে দেখে আরও টুকটাক কথা বলে রেখে দিল। রোজিনা বেগম মেয়ের মুখের দিকে তাকাতেই তখন রূপসার ফোনে রিং বেজে ওঠে। রূপসা মুখে হাসি ফুটে ওঠে। রোজিনা বেগম বুঝে হয়তো গতকাল ঠিক করা মেয়ের হবু জামাই। রূপসার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। পারভেজ সাহেব কোনো কিছুতে কৃপণতা করছে না, 2 হাত খুঁড়ে খরচ করছে। বড় মেয়ের জন্য গচ্ছিত স্বর্ণ বের করেছে। রোজিনা বেগমে কিছু স্বর্ণ রূপসাকে তিনি দিবেন বলে সব মিলিয়ে মোট 7 ভরি স্বর্ণ পেয়েছে রূপসা, যা বর্তমান বাজারে বিশাল মূল্য। তবে আগের বানানো দেখে খুব অল্প দামে বানানো গিয়েছে। রূপসার বিয়েতে 2টা দল হয়েছে। একটা পুনমের দল, যেটাতে 2 ফুপি, তার চাচা চাচি ও চাচাতো ভাই বোনেরা রয়েছে। আরেকটা দল হলো রূপসা, নিশা ও তার নানান বাড়ির আত্মীয়রা। রোজিনা বেগম অবশ্য সবার ঠিকঠাক খেয়াল রাখছেন, কারণ পারভেজ সাহেব 3জন মহিলা বাড়ির কাজের জন্য রেখেছে।
তারাই বাসন ধোয়া মাজা কাটাকুটি করে দিচ্ছে। রোজিনা বেগম শুধু রান্না চাপায় আর কোনো সবজি কিভাবে কাটতে হবে তা বুঝিয়ে বলে। আজকে রোজিনা একটু বেশি ব্যস্ত। ছেলেপক্ষের বাড়ি হতে হলুদের তত্ত্ব নিয়ে আসবে। দূরের রাস্তা তারা কাল আসতে পারবে না, তাই আজকেই আসবে। পুনম, মা এক কাপ চা বানাতো। বাজার থেকে এসে পারভেজ সাহেবের বড় ভাই কামরুল সাহেব বলল। তখনই রুবি ফোড়ন কেটে বলল, ও আবার চা বানাতে পারে নাকি, পারে তো শুধু চা পান করতে। পুনম বড় খালার দিকে একবার তাকিয়ে আবার চাচার দিকে তাকিয়ে বলল, আমি তো চা কোনোদিন বানাইনি চাচা যান। পুনমের কথা শুনে কামরুল সাহেব হাসলো। আম্মা, কোনো কিছু না পারা কোনো দোষের কিছু না, চেষ্টাটাই আসল। এখন থেকে তোমার চেহারাই শুধু আমার আম্মার মতো নাকি, কাজও আমার আম্মার মতো। পুনম বড় চাচার কথা শুনে দৌড়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে তার মা চাচিরা পিঠা বানাচ্ছে। পুনমের দুইটা চাচি বেশ ভালো, মাটির মানুষ। বড় চাচিমা আমাকে চা বানানো শেখাবে, বড় চাচাজানকে চা বানিয়ে খাওয়াবো। এই পুনম, তোর চাচাজান কি এখানে শান্তি দিবে না? এটুকু মেয়েরে বলে চা বানিয়ে দিতে। চাচির কথা শুনে পুনম খিলখিল করে হাসে। আমি বানিয়ে খাওয়াবো, তুমি বলো কিভাবে বানাতে হয়। পুনমের চাচি বলতে পুনম সেভাবে চা বানাতে থাকে, হাসি মুখে এটা সেটা বলতে থাকে। রোজিনা বেগম একদৃষ্টিতে তাকিয়ে আছে পুনমের দিকে। মেয়েটা তার জায়েদের সাথে যতটা সহজ, তার সাথে না। আচ্ছা, মেয়েটা কি তার থেকে নিজেকে গুটিয়ে রাখে? পরক্ষণে মস্তিষ্কে ভাবনা ছড়ে ফেলে নিজের মতো ভাবনা তৈরি করে। সে মা হিসেবে একটু শাসন করি। এই যা। চা বানানো শেষ হলে কাপে ঢেলে বড় চাচার জন্য চা নিয়ে যায় পুনম। কামরুল সাহেব চায়ে চুমুক দিয়ে বলে, আহা মারে, তোর হাতের চায়ের স্বাদ একদম আমার মায়ের মতো। আবার রুবির দিকে তাকিয়ে বলে, কি বিয়ান সাহেবা, এক চুমুক খেয়ে দেখবেন নাকি? রুবি মুখ বেঁকায়। কামরুল সাহেব কাপের থেকে একটু চা পিরিজে ঢেলে রুবির সামনে দিয়ে বলে, আরে একটু খেয়ে দেখেন, ভালোই হয়েছে এবং বেশ ভালো হয়েছে। রুবি না পেরে চায়ের কাপ হাতে নেয়, মুখে নিয়ে দেখে, না বেশ ভালোই হয়েছে। ফু দিয়ে এক চুমুকে পুরোটা চা শেষ করে। কোনো কথা বলেন না রুবি আর। আম্মাজান, এর জন্য আপনার একটা পুরস্কার পাওয়া রইল, সময় করে দিয়ে দেব। কামরুল সাহেবের কথা শুনে পুনম হেসে তার চাচাতো বোন ঝিনুকের কাছে চলে যায়। পুনমের বড় চাচার এক ছেলে দুই মেয়ে। তার ছেলে আসেনি, কাল আসবে, তার ইউনিভার্সিটিতে পরীক্ষা। তাই আর ছোট চাচার যমজ বড় দুই মেয়ে আর ছোট একজন ছেলে। বড় ফুপুর দুই ছেলে, আর ছোট ফুপুটা এখনো বিয়েই করেনি। তবে এখানে সবার মধ্যে পুনমের সাথে ছোট ফুপুর ভাব বেশি। তাদের কাজিন দলের মধ্যে মেয়ের সংখ্যাই বেশি। তারা সবাই পুনমের সাথে পুনমের ঘরে ঘুমাবে, তাই পারভেজ সাহেব খাট খুলে পুরো ফ্লোরে তোশক বিছিয়ে দিয়েছে। ছেলের বাড়ির লোক এসেছে এদের সাথে। পুনমের বড় চাচা ছেলে চন্ড আসে, আর এসে ছেলেপক্ষের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের একা হাতে সামলাতে দেখে পারভেজ সাহেব ও কামরুল সাহেব ও তাদের ছোট ভাই মিরাজ সাহেব হাঁফ ছেড়ে বাদ যাক। তারা এখন ছেলেটাকে সাহায্য করলেই হলো। চন্ড সবার সাথে হাসি মুখে কথা বলছে। তার হাত ধরে আছে 12 বছরের বয়সী রায়ান, মিরাজ সাহেবের ছেলে। নিশা গুটি গুটি পায়ে কনকের পিছনে দাঁড়ায়। ভালো আছেন চন্ড ভাই? কী রে পিচ্ছি, বড় হয়ে গেছিস দেখছি। চন্ড হাসি মুখে বলল। চন্ডের কথা শুনে নিশা লজ্জা পায়। 12 বছর বয়সে ইঁচড়ে পাকা নিশা কনককে পছন্দ করে। তা কনকের বোন মুক্তি জানিয়েছে তাকে। ফোনে বলতে বলতে সে কি হাসা। বলেন না তো আমাকে কেমন লাগছে? চন্দ্রের নিশার দিকে ধ্যান নেই। তার ধ্যান ধারণা বিচরণ করে সামনের রমণীর দিকে। ধীরে পায়ে বেবি পিঙ্ক কালারের থ্রি পিস পরে হাঁটছে। লং স্লিভের বেবি পিঙ্ক থ্রি পিসের জন্য যেন রূপ খুলছে পুনমের। মাথায় ঘোমটা দেওয়া, তাতে যেন আরো সুন্দর লাগছে। ঘোমটার আড়ালে কিছু অবাধ্য চুলের আনাগোনা দেখা যায়। আব্বা, অন্যদিকে তাকা, আমার আম্মার নজর লেগে যাবে। পিছন থেকে মিরাজ সাহেবের বলতেই কনক বলল, লাগবে না ছোট চাচা, নজরটিকে লাগিয়ে দিয়েছি। আসো, কানে কানে বলি কিভাবে লাগিয়েছে। পিছন থেকে বাকি দুই ভাই গলা খাকিয়ে দিল। পারভেজ সাহেব গম্ভীর স্বরে বলল, এমন বেকার জামাইয়ের কাছে মেয়ে দিব না আমার। আমিও বিয়েটা করে নিই। এমন শ্বশুরবাড়িতে বউকে পাঠাবো না, যেখানে আমার বউ মারা হয়।
আর এমন মার মেরেছে যে জ্বর এসে পড়েছে। গম্ভীর স্বরে বলেই চলে গেল। এতক্ষণে নিশা দাঁড়িয়ে সব শুনছিল আর মুচকি হাসছিল। সে ভেবেছে চন্দ্র তাকে নিয়ে কথাটা বলছে, তবে শেষের কথাটা মিলাতে পারছে না। পরে মনে পড়ল পরশু তার বাবা তার একটা থাপ্পড় দিয়েছিল, সেটার কথা হয়তো বলছে। পারভেজ সাহেব ঢোক গেল। কামরুল মাথা নাড়ায়। এই ঘাড় দ্বারা ছেলেটার কানে সব চলে যায়, কিভাবে গেল সেটাই ভেবে পায় না। পুনম বন্দির সাথে দাঁড়িয়ে কথা বলছিল। এই পুনম, বাসাতেই তো আছিস, মাথায় কাপড় সরিয়ে দিয়ে এত সুন্দর করে চুল বেঁধে দিলাম কেন, যদি নাই দেখাস? মুক্তির কথা শেষ হতে না হতেই পেছন থেকে কেউ বলো, মাথা থেকে কাপড় সরালে একটা চুলও আস্ত থাকবে না আমার, গোছা ধরে কেটে দিবে সবার সামনে। চন্দ্রের কথা শুনে মুক্তি ও পুনম ঢোক গেল। মুক্তি কোনো রকম হেসে বলো, তুমি কখন এসেছো ভাইয়া? আজই এসেছো, বলনি তো? চন্দ্র মুক্তির কথা জবাব না দিয়ে পুনমের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলো, ঘরে যা, চাচিমা ডাকে। পুনম মাথা নাড়িয়ে চলে যায়। এই লোককে এখন কিছু বললেও ঝাড়ি খেতে হবে। বাড়ির একমাত্র ছেলে হওয়াতে সবাই বেশ আদর করে তাকে। রায়ান হওয়াতেও সেই আদর কমে যায়। পুনমের যাওয়ার দিকে তাকিয়ে মুক্তিকে বলো, এরপর থেকে যেন পুনমের ঠোঁটে কোনো লিপস্টিক দিতে না দেখি। মুক্তির নাক মুখ কুঁচকে সেখান থেকে চলে যায়। তার এই ভাইটার জন্য মেয়েটা একটু শান্তি পায় না। তাদের বাসায় গেলেও এইটে পরীক্ষা দিয়ে গেল। সারাদিন ঘরবন্দি করে রেখেছে তাকে চন্ড। মেয়েটি বন্ধুদের সাথে কতটা চঞ্চল, সেই চঞ্চলতা হারিয়ে যায় বাড়িতে আসলে। আর তার ভাইয়ের সামনে পড়লে তবে মুক্তি এটা মানে। চন্ডকে মোটামুটি সবাই ভয় পায়, ইভেন পুনমের খালা মামারাও। তোর ঘর তো ঘর না, পুরো একটা সৌরজগৎ পূর্ণ। ঝিনুকের কথা শুনে হাসল পুনম। তখনই মুক্তি বলল, হাসিস না পূর্ণ, তুই এত সুন্দর আঁকিস, একটা ইউটিউবের চ্যানেল খুললেই তো পারিস। আবু ফোন নাই আমার, আর এই আর্ট করে ভিডিও করা খুব ভেজাল লাগে, আমি এত ভেজাল করতে পারবো না। ঝিনুক মুক্তি রিমির পুনমের দিকে তাকিয়ে আছে। মুক্তি সবার বড় হলেও ওর বোনেদের সাথে বন্ধুর মতো মেশে। তারা সবাই একসাথে শুয়ে মশারির নিচে 4টা বালিশ শাড়িতে বেঁধে শুয়েছে 4 রমণী। ঘরে ঢুকে তাদের চোখ গিয়েছিল দেওয়ালের দিকে, তবে তখন কিছু বলেনি। ওই যে রাতে ঘুমানোর সময় সারাদিনের জমানো কথা উগড়ায় তারা। আর্টের কথা থেকে কথা চলে যায় চণ্ডীর দিকে। রিমি বলো, এই মুক্কু, আপু আমাদের নিশা নাকি চন্দ্রভাইকে পছন্দ করে? নিশা বাচ্চা মানুষ রিমি, এগুলো কি বলিস? তুই চুপ কর পূর্ণ, তোর বোন বয়সে আগেই পেকে গেছে, প্রেমপিড়ি তো বুঝে। তখনই বাইরে থেকে শোনা গেল, এখনো ফিসফিসে কথা কিসের, ঘুমাও সবকটা। 4জন একে অপরের দিকে তাকায়। চন্দ্রভাই এখানে কি করছে? ঝিনুক চিল্লিয়ে বলো, ঘুমাচ্ছি ভাইয়া। চন্দ্র চলে যেতে হাঁপ ছাড়ল 4জন, আর বেশি কথা না বলে চুপচাপ ঘুমিয়ে যায়। জানো আপু, চন্দ্র ভাইয়া আমাকে পছন্দ করে। নিশা লাজুক স্বরে বলল। হবু স্বামী লিমোর সাথে কথা বলছিল। রূপসা নিশার কথা শুনে তার দিকে ভুরু কুঁচকে তাকায়। পাগল হলি নাকি চন্দ্র ভাইয়ার? কথাটা শেষ করার আগেই কলটা মিউট করে নিয়ে বলল, আমি তোর থেকে এক সেট বেশি সুন্দর, তাই চন্দ্র ভাইয়ের মন গোলাতে পারলাম না। ভেংচি কাটে নিশা। তার সাথে হিংসামি করছে, আমি বেশি সুন্দর, বিড়বিড় করে বলে মুখ বাঁকায়। রূপসা আবার কথা বলার ব্যস্ত হয়ে পড়ে, খেয়াল করে না এই ঝালমরিচ বোম্বাই মরিচের আকার ধারণ করেছে। চাঁদের আলোটা আজ বেশ উজ্জ্বল, মনে হচ্ছে পূর্ণিমা। দক্ষিণা জানলার দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে পুনমের দিকে তাকে চন্ড। পুনমের দিকে তাকিয়ে থাকে চন্ড। পুনমের ঘরের জানালা থেকে 3 হাত দূরত্বে বেশ উঁচু দেওয়াল। এই দেওয়ালটা অবশ্য চন্ডই দিতে বলেছে পারভেজ সাহেবকে। দেওয়াল ভেদ করে চাঁদের আলোয় চন্ড দেখছে পুনমকে। বেশ গোছালো ঘুম পুনমের, এই যে ঘুমিয়ে আছে তাও জামা কাপড় তার স্থান হতে একটু নড়েনি। ঘুমের ঘরে রিমি পুনমকে জড়িয়ে ধরল। চন্ড ভুরু কুঁচকে তাকাতো, বিড়বিড় করে বলে, সব বজ্জাত। রিমি, আমার পুনমের এত কাছে গেলি কেন? ওরে এখন আমি স্পর্শই করতে পারিনি, সেখানে তো জড়িয়ে ধরে ঘুমিয়ে আসিস। দীর্ঘ 4 বছর ধরে সেই স্বপ্ন আমি লালিত করছি, তা এভাবে হন্দ করতে পারিস না।
রিমি ঘুমের ঘরে আবার সরে যেতেই শ্বাস ফেলে চন্দ্র। আবার পুনমের দিকে তাকিয়ে চলে যেতে যেতে গুনগুন করতে থাকলো। রাত 3টে। এর মধ্যে নিঃশব্দে পারভেজ সাহেবের ঘরে প্রবেশ করে কেউ। পারভেজ সাহেবের ঘরে রোজিনা, রুবি ও তার খালাতো বোনেরা ঘুমিয়ে আছে। উপরে কেউ, নিচে কেউ। বিয়ে বাড়িতে যাওয়া হয় আর কি, যে যে স্থান পায় সেই স্থানে ঘুমিয়ে পড়েছে। ঘোর অন্ধকার হলো। লোকটি ঠিক রোজিনা ও রবির মাঝখানে দাঁড়ায়, হাঁটু গেড়ে বসে, নিজের পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে ড্রপের সাহায্যে রোজিনার বাম হাতে পরপর 3 ফোঁটা তরল জাতীয় কিছু দেয়। রোজিনা ঘুমের তালে হালকা গড়িয়ে উঠলেও ওঠে না। লোকটা বাঁকা এসে বেরিয়ে যায়। শিশিটা পকেটে পড়তে পড়তে মনে মনে ভাবে, যেই হাত আমার পুনমের হাতে আকারে উঠেছে সেই হাতকে হালকা শাস্তি দেওয়া চন্দ্রের জন্য নিডফুল। চন্দ্র বাইরে এসে নিজের ঘরের দিকে যায়। ঘরে ঢোকার আগে তাকে কেউ টেনে নিয়ে যায়, কলার টেনে। চন্দ্রকে টেনে এনে বাড়ির উঠানো ছাড়তেই চন্দ্র বলল, কলার টেনে আনলি কেন আব্বু? ইটস ব্যাড ম্যানেস। এখন তোমার কাছ থেকে আমার ম্যানার শিখতে হবে? অবশ্যই, সেটা যদি না জানো। চন্দ্র। কামরুল সাহেবের গম্ভীর স্বর কানে যেতেই চন্দ্র বুঝতে পারে কিছু একটা হয়েছে। সে বাবার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আব্বু? রোজিনার ঘরে তুমি কি করছিলে? এদিক ওদিক তাকায় চন্দ্র, তবে কিছু বলে না। কামরুল সাহেব আবার জিজ্ঞেস করতে গম্ভীর স্বরে বলল, বিনা দোষে যেই হাত আমার পুনমের উপর ওঠে সেই হাতকে ছোট্ট একটা শাস্তি দিয়েছি, জাস্ট লিটল পানিশমেন্ট। বলে চন্দ্র হনন করে চলে যায়। কামরুল সাহেবের মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার ভাই যদি পুনমের প্রতি চন্দ্রের এত অবসেশন জানতে পারে, জীবনও তার কাছে পুনমকে বিয়ে দেবে না। তাদের বাড়িতে রোজিনা, পুনম, নিশা, রূপসা বাদে সবাই জানে চন্দ্র পুনমকে ভালোবাসে। ভাতিজার এই ভালোবাসা প্রথমে উপেক্ষা করলেও পরবর্তীকালে পারভেজ সাহেব মেনে নেন। তাদের বড় আদরের ছেলেটা হয়েছে তাদের বাবা মতো, তাই একটু বেশি আদর করে সবাই। সকাল সকাল বিয়ে বাড়িতে হুলস্থুল অবস্থা। রিয়াজ সাহেবকে আর রোজিনা বেগমকে নিয়ে সবাই চিন্তিত। রোজিনা বেগম কাল রাতে ট্রেন না পেলেও সকাল হতে হাতের যন্ত্রণায় কাতরাচ্ছেন। বড় বড় 4টে ঠোসা পড়েছে, এমন লাগছে মনে হচ্ছে পুড়েছে। অথচ কাল রাতেও তার হাত ভালো ছিল। অন্যদিকে রিয়াজ সাহেবের হয়েছে পেট খারাপ। এই পর্যন্ত 49 বার সে বাথরুমে সফর করে এসেছে, যার এবারও পেটের গুড়গুড় শব্দে উঠতেই রায়ান কাউন্ট করে বলল, ঝুনিয়াপা, রিয়াজ মামার হাফ সেঞ্চুরি হয়ে গেছে। এই পর্যন্ত ঝিনুক ভাইকে ধমক দিয়ে নিজেও মিটমিট করে হাসলো, এবং কেউ শুনতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। রিয়াজ সাহেবের হাফ সেঞ্চুরি হতেই তাকে আর রোজিনা বেগমকে নিয়ে পারভেজ সাহেব বাজারে ডাক্তারের কাছে ছুটে। বিয়ে বাড়িতে অজস্র কাজ, তার মধ্যে এই অসুস্থতা। রোজিনা বেগম অটোতে বসে ও হাই হুতাশ করছে, আহারে আমার মেয়েটার বিয়ের কোনো কাজই আমি করতে পারতেছি না, কেমন মা আমি, বলে বিলাপ করে কাঁদছে। পারভেজ সাহেবের এবার বিরক্ত লাগে। অনেকক্ষণ ধরে বুঝিয়েও এই মহিলাকে সে থামাতে পারেনি। এই এখন বিরক্ত মুখে চুপচাপ বসে আছে। এর মধ্যে রিয়াজ সাহেবের পেটের মধ্যে আবার গুড়গুড় শব্দ হতেই সে বলল, পারভেজ গাড়ি থামাতে বলো, আমি নামবো নামবো। অটো রিক্সা তৎক্ষণাৎ থেমে যায়। পারভেজ সাহেব বলে, কোনো ঝোপের কাছে নিয়ে থামাও। অটো রিক্সা 2 মিনিটের মধ্যে সেখানে থামে। অটো রিক্সা থামতে রিয়াজ সাহেব দৌড়ে ঝোপের আড়ালে বসে পড়ে। পারভেজ সাহেব দৌড়ে আশেপাশের দোকান খোঁজ করে, পেয়েও যায়। সেখান থেকে একটা ওয়েট টিস্যুর প্যাকেট নিয়ে নেন। পারভেজ সাহেব দূর থেকে রিয়াজ সাহেবের দিকে বাড়িয়ে বলল, এটা দিয়ে পরিষ্কার করে আসুন ভাই। রিয়াজ সাহেব প্যাকেট নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, বুড়া বয়সে বাচ্চাগো হাগুমতো পরিষ্কার করা লাগতেছে, নিজেকে পরিষ্কার করুম। আস্তে আস্তে বলল, পুরো কথায় কানে যায় পারভেজ সাহেবের। রিয়াজ সাহেবের কথা শুনে পারভেজ সাহেবের ব্যাপক হাসি আসছে। সে কোনো রকম ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রিয়াজ সাহেবের লুঙ্গি গিট দিতে দিতে উঠে আসলে পারভেজ সাহেব হাসি না থামাতে পেরেও মুখ ঘুরিয়ে নেয়। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রিয়াজ সাহেবকে নিয়ে আবার বসে অটোরিকশায়। রূপসার হোলির সন্ধে। গাঁদা ফুলের সাথে গোলাপ ও রজনীগন্ধা ফুল সংমিশ্রণে সাজানো স্টেজটা বিভিন্ন কালারের মরিচবাতিতে জ্বলজ্বল করছে। বিকেল হতে রূপসার বান্ধবীরা এসে হইচই লাগিয়ে দেয়। সকাল হতে সবাই একটু টেনশনে থাকলেও বিকেলের দিকে বিয়ের আমেজ, হাসি, আনন্দের তাল মিলিয়ে যায়। রিয়াজ সাহেবরা ঘন ঘন বাথরুমে যাওয়া কমেছে। তবে রোজিনা বেগমের হাত যেই সেই তাই ওনার দোজা
তাকে বুঝিয়ে সুঝিয়ে নিজেদের হাতে কাজ নিয়েছে। রোজিনা বেগমের বোন ও ভাইয়ের বউকে কোনো কাজের কথাই বলছে না। দেখে পারভেজ সাহেবের ছোট ভাই মিরাজ সাহেব বলেন, ভাবি, আমাদের সুন্দরী বিয়ানীরা যদি বাবুর্চিদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করতো, আমরাও স্বাদে একটু চেয়ে দেখতাম কেমন আমাদের বিয়ানের হাতে চা নাস্তা। লজ্জায় রবি ও রিয়াজ সাহেবের বউ লিপি কাজে হাত লাগায়। রোজিনা মুখ লুকায়।